সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএমসি আয়োজিত গর্ভকালীন স্বাস্থ্য ঝুঁকি এবং পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পুষ্টি ভাবনায়। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুজন বিশেষ অতিথি। দর্শক, উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী, যিনি স্ত্রীরোগ এবং ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ, সাবেক সভাপতি ওজিএসপি, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন তসলিম উদ্দিন খান, যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি। দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বাংলাদেশে গর্ভবতী মায়েদের অপুষ্টির প্রধান কারণ এবং এর পরিণতি এবং এর সর্ব এবং দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা রয়েছে, এটি থেকে পরিত্রাণ পেতে আমাদের করণীয় কি ম্যাম? শুরুতে আপনার কাছে জানবো। খুব একটা মূল্যবান প্রশ্ন যে আমাদের দেশে মায়েরা অপুষ্টিতে কেন ভুগছে। আমরা যদি আরেকটু আগে থেকে দেখি যে গর্ভবতী হওয়ার আগেই কিন্তু সেই পুষ্টিহীনতায় ভুগেছে। বিশেষ করে অ্যাডোলেসেন্টদের হিসাব যদি আমরা দেখি, আমাদের দেশে 40% অ্যাডোলেসেন্ট বা কিশোরী তারা কিন্তু অলরেডি এনিমিক, রক্ত স্বল্পতায় ভুগছে। এবং শুধু রক্ত স্বল্পতা না, সেই সাথে অন্যান্য অনুপুষ্টির ঘাটতিও তাদের আছে। এই অবস্থায় সে কিন্তু কিশোরী অবস্থায় অনেক মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, সে গর্ভবতী হচ্ছে। তার মানে এমনিতেই সে এনিমিক এবং অন্যান্য অনুপুষ্টির ঘাটতি, সেখানে তার শরীরে একটি শিশু বেড়ে উঠবে, তার জন্য চাহিদা অনেক বেড়ে যায় শরীরে। এই চাহিদা বাড়ানোর জন্য তার শরীরে আরও ঘাটতি হয়ে যায়। এবং শিশু এমনই একজন মানে মানব শিশু, সে চেষ্টা করে তার যতটা পুষ্টি নেয়ার সে চেষ্টা করে, সেটা নেয় তো মায়ের কাছ থেকেই। কাজে মা এনিমিক হয়ে যাচ্ছে এবং যে কারণে এর যে পরিণতি, তাতে দেখা যায় যে তার গর্ভে যে শিশুটি হবে সেও কিন্তু পুষ্টিহীনতায় ভুগবে। এবং এই যে মার এই শরীরে যে অনুপুষ্টির যে ঘাটতিগুলো হচ্ছে, তার জন্য অনেকগুলো অসুস্থতা হয়। বিশেষ করে আমরা যদি দেখি এক্লাম্পসিয়া, তারপরে অতিরিক্ত রক্তক্ষরণ, এই দুটো কারণে আমাদের দেশে মায়েরা বেশি মৃত্যুবরণ করে। এছাড়াও মনে করো যে সেপসিস বলি আমরা, যেটা ইনফেকশন হয়ে মারা যায়, এটার সাথেও তোমার ইমিউনিটির একটা সম্পর্ক আছে। তার মানে যার অনুপুষ্টির ঘাটতি হচ্ছে বা যে তার পুষ্টিহীনতায় ভুগছে, তার শরীরে অলরেডি যে ঘাটতিগুলো সে বহন করছে, সেগুলো তার পূরণ হওয়ার আগেই কিন্তু সে আরও বেশি এনিমিক হয়ে যাচ্ছে। যে কারণে আমাদের, যদি আমি শিশুর কথা চিন্তা করি, কি কি পরিণতি হতে পারে জানা জরুরি খুব এটা। হ্যাঁ, একটা হলো যে অনেক শিশু হয় যারা অ্যাবর্শন হয়ে যেতে পারে। তার কারণ মায়ের যে কতগুলো অনুপুষ্টি, যেমন ফলিক অ্যাসিড বলো এবং জিঙ্ক বলো, অনেক ধরনের অনুপুষ্টি আছে, সেগুলো যদি না পায় তাহলে বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যেতে পারে, প্রিম্যাচিওরলি বাচ্চাটা হয়ে যেতে পারে। আবার মনে করো যে গর্ভের শিশুটা যেটা পুষ্টিহীনতায় ভুগে। এছাড়া আর একটা সবচেয়ে বড় কঠিন বিষয় হলো, এই শিশু কিন্তু বিকলাঙ্গ হতে পারে। হ্যাঁ, বিশেষ করে আমরা এটা প্রমাণিত অনেক রিসার্চে যে ফলিক অ্যাসিড বলে যে আমাদের একটা ভিটামিন আছে, সেইটার যদি ঘাটতি থাকে তাহলে নিউরাল টিউব ডিফেক্ট হয়, মানে স্নায়ুর প্রতি, হ্যাঁ, অনেক ধরনের স্নায়ু সংঘটিত অসুস্থতা হয়। কাজে এগুলো দেখো কত বড় একটা বিষয়। এটা তো আমি বাচ্চার কথা বললাম, আর মায়ের বিষয়টা যে একটু আগে বলছিলাম, এক্লাম্পসিয়া হয়ে যেতে পারে। এবং সেখানে ক্যালসিয়ামের একটা দেখা গেছে, যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় তাদের মধ্যে কিন্তু এক্লাম্পসিয়ার ভাবটা বেশি। আর একটা বলেছিলাম যে অতিরিক্ত রক্তক্ষরণ। একজন মা যদি সে গর্ভবতী হওয়ার আগে এনিমিক থাকে, গর্ভকালে আরও বেশি এনিমিক হচ্ছে, তারপরে সন্তান প্রসবের পরে দেখা যায় একটুখানি ব্লিডিং হলেই মা কিন্তু অনেক কঠিন অবস্থার মধ্যে পড়ে যায়, অনেক সময় মৃত্যু মুখে ঢলে পড়ে। এখন তোমাকে একটা সহজ একটা হিসাব দিই। একজন মা যদি 100% হিমোগ্লোবিন নিয়ে প্রেগনেন্সি হয় এবং তার যদি ব্লিডিং হয়, তাহলে কিন্তু সে অনেকক্ষণ বেঁচে থাকার শক্তি সে পায়। কিন্তু মনে করো যার অলরেডি
50% হিমোগ্লোবিন নিয়ে সে প্রেগনেন্ট হয়েছে এবং ব্লিডিং হয়েছে, সামান্য ব্লিডিংয়ে কিন্তু তার জীবনের আশঙ্কা হয়ে যেতে পারে। কাজে কত বড় একটা বিষয়। আর একটা তুমি বলেছো যে লং টার্ম কনসিকুয়েন্সেস কি, লং টার্মের মধ্যে যেটা বলবো যে যে শিশুটি, যেটা ইন্টারজেনারেশন সাইকেলের কথা বলা হয়, মানে মনে করো এই মা যিনি অপুষ্টিতে ভুগছেন তার গর্ভে যে শিশুটি, সেটা ছেলে শিশুই হোক মেয়ে শিশুই হোক, তার কিন্তু যেটা আমরা বলি যে রেস্ট্রিক্টেড গ্রোথ হবে, যতটা বেড়ে ওঠা দরকার সেটা বেড়ে উঠছে না। এবং এই শিশুটি যখন জন্মাবে ভবিষ্যতে, এই শিশুর অ্যাডাল্ট বয়সে, এটা এখন প্রমাণিত, অ্যাডাল্ট বয়সে তার কিন্তু ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের ডিজিজ এগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মানে দেখো ভয়ঙ্কর পরিস্থিতির সাথে অনেকগুলো সম্পৃক্ততা রয়েছে। কাজেই আমি যে জন্য বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মায়েদের সবারই পুষ্টির দরকার আছে, বিশেষ করে বিশেষ অবস্থায়, গর্ভকালীন অবস্থায় এবং অ্যাডোলেসেন্ট অবস্থায় ওই অনুপুষ্টিটা খুবই জরুরি। কাজেই কতগুলো জিনিস আমাদের করতে হবে। একটা হলো আমাদের দেশে সরকারি পর্যায়ে কিন্তু আয়রন, ফলেট, আয়রন এবং লৌহ এবং যে ফলিক অ্যাসিড বড়ি কিন্তু সাপ্লাই আছে, কিন্তু আমাদের মায়েরা কিন্তু যে কোনো আমাদের হাসপাতাল, সরকারি হাসপাতালে বিনামূল্যে এই ওষুধটা পেতে পারে। হ্যাঁ, এটা পেতে পারে। কাজে সেটা আমি বলবো কমপক্ষে 100 দিন তাকে গ্রহণ করতে হবে। যে 3 মাসও যদি খায় তাহলে দেখা যায় যে এটা পূরণ হয়েছে। কিন্তু ম্যাম এই যে বড়িগুলো খাওয়ার কথা বলছি, এটি খাওয়ার জন্য তো একজন মাকে সেই হাসপাতালে যাওয়া অবশ্যই সার্ভ করছে, কিন্তু আমরা আসলে কতজন যেতে পারছি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, বাংলাদেশের গর্ভবতী মায়েদের প্রসব পরিকল্পনা এবং গর্ভকালীন সার্বিক পরিচর্যা করাটা আসলে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? আমি সেখানে আসবো, তার আগে একটু সামিনা আপার সাথে অ্যাড করি যে উনি মাইক্রোনিউট্রিশন এবং ভিটামিন ও অন্যান্য মিনারেলের যে অভাবে কি হয়, ইম্প্যাক্টটা হয়, সেটা উনি বললেন। যে একটা হলো তো স্বাভাবিক কারণে লো বার্থ ওয়েট বেবির সম্ভাবনা অনেক বেড়ে যায়, সেইটা একটা আছে। আর একটা হলো এই যে যদি ক্যালসিয়ামের ফর এক্সাম্পল অভাব থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্ট মার হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তার যদি হাইপার টেনশন হলো, তাহলে আবার প্রি অ্যাক্লামশিয়া বা অ্যাক্লামশিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। দেখেন এই নিউট্রিশনের সাথে, মাইক্রোনিউট্রিশনের সাথে কিভাবে যোগাযোগ একটার সাথে একটা, প্রত্যেকটা জিনিস। আবার ওই শিশু যদি ক্যালসিয়ামের অভাব থাকে, তাহলে তার অস্থিমজ্জা ঠিক মতো ডেভেলপ হওয়ার সম্ভাবনা কম থাকে। শিশুর অনেক রকমের প্রবলেম থাকে, যেটা আপা একটু আগে বললেন, প্রি ম্যাচিউরড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটা একটা বিরাট দিক, এটাকে অবশ্যই কনসিডারে নিতে হবে। আর আপনি যেটা বললেন যে বার্থ প্রিপেয়ারনেস, সেটা হলো যে একটা পরিবারে একটা শিশু আসবে, অনাগত সন্তান, সেটা সবারই একটা সম্মিলিত প্রচেষ্টা এর মধ্যে থাকতে হবে। কেন? ওই যে প্রেগনেন্ট মা, সে যাতে করে প্রচুর রেস্ট পায় সেই ব্যবস্থা তো করতে হবে। পরিবারের অন্য অন্য সদস্যদের তাকে কোঅপারেট করতে হবে, পরিবারের অন্য অন্য সদস্যদের কোঅপারেট করতে হবে, যে যাতে করে সে একটা সেন্টারে যায় এবং এএনসি সার্ভিসটা পায়, হেলথ সেন্টারে গিয়ে, সেটাও কিন্তু কোঅপারেট করতে হবে। তাকে কোঅপারেট করতে হবে যে এই যে বার্থ প্রিপেয়ারনেসের কথা আমরা বললাম, প্রত্যেকটা ডেলিভারি সবসময় ধরে রাখতে হবে যেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আবার সেই জন্য যে কাজটি করতে হবে, কিছু টাকা পয়সা জমিয়ে রাখতে হবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা বিষয় হলো একটা ট্রান্সপোর্ট। আমরা চাই প্রত্যেকটা শিশুর ডেলিভারি হোক কোনো না কোনো প্রতিষ্ঠানে, কেন যত সমস্যা তার একটা অন্যতম মেজর একটা সমস্যা হলো প্রতিষ্ঠানে ডেলিভারি না হওয়া, হাউস হোল্ড লেভেলে ডেলিভারি হওয়া। হাউস হোল্ড লেভেলের যদি ডেলিভারি হয়, সেখানে যদি কোনো মাঝপথে ডেলিভারির রিস্ক আইডেন্টিফাই হয়, তারা তো আনপ্রিপেয়ার্ড অবস্থা, তাদের না আছে ট্রান্সপোর্ট, না আছে টাকা পয়সা, এক্স্যাক্টলি। সো দ্যাট ইজ এ ভেরি প্রবলেম, ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন দে ফেস। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় মাকে পথে নিয়ে যেতে যেতে দেখা যায় যে আমরা জানি সবাই যে দুটা কারণে বেশি মৃত্যু হয়। অ্যাক্লামশিয়া একটা, আর একটা হলো
হ্যামারেজ, পোস্টপার্টাম হ্যামারেজ, এক্সেসিভ ব্লিডিং, সেটাও কিন্তু বন্ধ হলো না। সেন্টারে গেল, যেতে যেতে মা দেখা যাবে কমায় চলে আসছে। তো এই যে সার্বিকভাবে যদি আমাদের পরিকল্পনা থাকে, তারপরে পরিবারের অন্যরা এনশিওর করতে হবে যে কমপক্ষে 4টা এএনসি সার্ভিসও মা পাক। খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এএনসি সার্ভিস পেলে ঝুঁকি আইডেন্টিফাই হবে আগে থেকেই, সেটা খুব দরকার। এইভাবে চিন্তা ভাবনা করে একটা সার্বিকভাবে, আর আমরা একটা বলি যে মাল্টিপল মাইক্রোনিউট্রিশন সাপ্লিমেন্ট তাকে দেওয়া উচিত, যাতে করে তার নিউট্রিশন অভাব না থাকে। নর্মাল খাবার খেয়ে খুবই ডিফিকাল্ট তার নিউট্রিশনের সবটা পূরণ করা। এই বিষয়গুলোকে যদি ভালোভাবে দেখে, আমি ব্যক্তিগতভাবে এইটাকে বলি কম্প্রিহেন্সিভ এএনসি সার্ভিস, যার মধ্যে মিনিমাম 5টা যে বেসিক কম্পোনেন্টগুলো রয়েছে সেটা করবে, 4বার কমপক্ষে করবে, আর একবার গ্রাজুয়েট ডক্টরের কাছে। কেন অনেক সময় প্যারামেডিক্সের কাছে যাবে, ভালো সে করুক, কিন্তু একবার গ্রাজুয়েট ডক্টরের কাছে যাবে, নিউট্রিশনের অভাব তার থাকবে না, সাপ্লিমেন্টগুলো পাবে, 4টা এএনসি সার্ভিস পাবে, আর ইনস্টিটিউশনাল ডেলিভারি হবে। এই যে বিষয়টা, ইট ইস এ কম্প্রিহেন্সিভ প্রসেস। এটা যদি করে তাহলে মার ঝুঁকি অনেক কমে যাবে, মা সুস্থ থাকবে, সন্তানও সুস্থ থাকবে। একদমই স্যার, চমৎকার বলেছেন এবং অনেক কিছু তথ্য জানলাম। আমার মনে হয় এই অনুষ্ঠানটি আমরা ওই সমস্ত মানুষদেরকে হয়তো বা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য করছি যারা এগুলো থেকে আসলে বঞ্চিত হচ্ছে কিংবা সচেতন হতে পারছে না। একটু ম্যামের কাছে যেতে চাই যে ম্যাম, স্যার তো বলছিল যে স্যারের কথার রেস ধরেই আমি আসতে চাই যে স্যার বলছিল যে সারা দেশে মাতৃমৃত্যুর অন্যতম প্রধান এবং প্রথম কারণ আমরা যদি বলতে চাই সেটি হচ্ছে প্রসবকালীন যে খিঁচুনি এবং প্রসব পরবর্তীকালীন রক্তক্ষরণ, এবং বিভিন্ন গবেষণাতেও তাই উঠে এসেছে। তো এই বিষয়গুলোকে আমরা কিভাবে রোধ করতে পারি এবং কতটুকু সচেতন হওয়া প্রয়োজন? একটা কথা হলো, আমাদের দেশে মাতৃমৃত্যুর কারণে অবশ্যই এক্লামশিয়া বা এটা এক ধরনের খিঁচুনি রোগ, যেটা শুধু প্রেগনেন্ট মহিলাদেরই হয়ে থাকে, আর প্রসবোত্তরও হতে পারে। আর একটা বলা হলো যে অতিরিক্ত রক্তক্ষরণ। এই দুটো মিলিয়ে মৃত্যু কিন্তু 55% মৃত্যু এই দুটো কারণেই হয়। আর অন্যান্য কারণ যেটা আছে সেটা হচ্ছে, আমি এই দুটোকেই গুরুত্ব দিতে চাচ্ছি। এবং এইটা প্রতিরোধ করতে হলে তসলিম ভাই যেটা বললেন যে 1 নম্বর অ্যান্টিন্যাটাল কেয়ারে যেতে হবে, চেক আপে যেতে হবে। তাহলে তখন সে যদি ডিটেক্ট হয়, তার এনিমিয়া ডিটেক্ট হবে, তাকে আমরা রক্ত স্বল্পতা দূর করার সাপ্লিমেন্ট দিব। এবং আমি খালি বলবো যে আমরা শুধু ওষুধের উপর থাকলে হবে না, তাকে সেই খাবারটা খেতে হবে, খাবার থেকে পুষ্টি নিতে হবে। এবং সেই খাবারের জন্য পরিবারের একটা বিরাট সাপোর্ট লাগবে, যে মা যাতে পুষ্টিকর খাবারটা পায়। এইটা একটা। আর একটা যে অ্যান্টিনেটাল কেয়ারে যে কথাটা তসলিম ভাই বললেন, যে তার যে গর্ভকালীন সময় যে প্রিপারেশনটা দরকার, যখন প্রয়োজন হবে, এমার্জেন্সি হবে বা ডেলিভারির সময় আসবে, তখন আমি কোথায়, কার কাছে, কিভাবে যাব, এটার পুরো পরিকল্পনা এবং সেই রেডিনেস লাগবে। আর এক্লামশিয়ার কথা যেটা বলা হলো, এটার সাথে কিন্তু খাবারের পুষ্টির একটা বিরাট সম্পর্ক আছে, যেখানে যেটা উনি বলেছেন যে এক্লামশিয়া হওয়ার যেমন ক্যালসিয়াম ঘাটতি থেকে কিন্তু দেখা যায় যে ব্লাড প্রেশার এটা তাদের বেশি হচ্ছে। কাজেই সেখানে আমার এটা পূরণ করতে হবে। তাহলে আমাকে খাবার থেকে যেসব খাবারে ক্যালসিয়াম আছে, যেমন ধরো ডিম, দুধ এবং অন্যান্য ফল, শাকসবজি এগুলোর মধ্যে আছে, এগুলো তাহলে প্রতিদিন মাকে খেতে হবে। এবং এর সাথে সাপ্লিমেন্ট ক্যালসিয়ামের আমাদের খুব সস্তায় এই বড়ি পাওয়া যায়, এবং এটা আমাদের সরকার থেকেও কিন্তু সব, এমনকি কমিউনিটি ক্লিনিকেও সাপ্লাই আছে। কাজে এইটা কিন্তু মায়েদেরকে খেতে হবে, এবং এটা খেলে তাহলে দেখা যাবে তার এক্লামশিয়া কিছুটা প্রতিরোধ করতে পারে। এবং এক্লামশিয়া প্রতিরোধে শুধু এইটাই যথেষ্ট না, এখন চেক আপে যদি ধরা পড়ে তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তাহলে আমাকে ব্লাড প্রেশার বাড়ছে, এটাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। সেই সাথে দেখতে হবে যে তার জন্য ব্লাড প্রেশার এমন পর্যায়ে না যায় যে খিঁচুনি উঠে যায়। তাহলে এগুলো আমাদের মায়েদেরকে এবং পরিবারকে আমি বলবো যে 5 মাসের পর থেকে যে অনেকেরই পায়ে পানি এসে যায়, পানি আসা এটা সাধারণত দেখা যায় যে বসে থাকলে এমনিও অনেকটা পানি আসে, কিন্তু তারপরে এই পানি আসার থেকে একটু পরে দেখা যাবে তার খুব মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হতে হতে তার দেখা যাবে যে চোখে ঝাপসা দেখছে।
এইরকম যদি হয় তাহলে বুঝবেন যে তার একটু পরেই হয়তো এক্লাম্পসিয়ার খিঁচুনি উঠে যাবে। কাজে এই ওয়ার্নিং সাইনগুলো যেটা হচ্ছে আমাদের ক্লিনিকগুলোতে অথবা যে স্বাস্থ্যকর্মীর কাছে গেলে তারা কিন্তু এগুলো তাদেরকে সতর্ক করে বলে দেন যে তোমার যদি কখনো এরকম মনে হয় যে চোখে ঝাপসা দেখছো তখন কিন্তু অবশ্যই হাসপাতালে যেতে হবে। আর 2 নম্বর কথা হলো যে এটা এক্লাম্পসিয়ার কথা, এবং এক্লাম্পসিয়াতে খুব সহজ চিকিৎসায় কিন্তু এটা ভালো করা যায়। এটার জন্য বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালেই যেতে হবে তা কিন্তু নয়, যে কোনো থানা হেলথ কমপ্লেক্স বা এটা সেবা দিতে পারে। এখন আমি একটা কথা বলে রাখি যে ম্যাগনেসিয়াম সালফেট ইনজেকশন এইটা যদি দিয়ে দেওয়া যায়, আমি এটা বলবো যে যারা গ্রামে গঞ্জে স্বাস্থ্যকর্মী যারা আছেন, যদি কোনো মায়ের বাসায় খিঁচুনি উঠে যায়, দয়া করে ম্যাগনেসিয়াম সালফেট ইনজেকশন এটা পাওয়া যায়, অ্যাম্পুলে পাওয়া যায়। দুটো অ্যাম্পুল যদি নিয়ে 5 গ্রাম করে 2 বাটকে যদি দিয়ে দেয়, তারপর সে যদি ট্রান্সপোর্ট করে তাহলে কিন্তু তার রাস্তায় যেতে যেতে খিঁচুনি উঠবে না। এবং অলরেডি খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটা আমি মনে করি আমাদের সরকারি পর্যায়ে এইটাকে খুব গুরুত্ব দিয়ে যদি আমি যদি এক্লাম্পসিয়া থেকে একজন মাকে বাঁচাতে চাই, এই প্রোগ্রাম আমাদের চালু করতে হবে। তার কারণ এদেরকে ঘরে রাখলে এদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু অনিবার্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটি যে আমরা যদি এই পদক্ষেপটা নিতে পারি, যখনই খিঁচুনি শুরু হলো সে বাসায় থাকলো, হাসপাতালে বা রাস্তায় যে অবস্থায় থাক, শুধুমাত্র ম্যাগনেসিয়াম সালফেট দুটো ইনজেকশন একসাথে করে, মুখেরটা না, মানুষ কিন্তু ভুল করতে পারে, এটা মুখের কোনো বিষয় না, এটা হলো ইনজেক্টেবল ফর্মে এবং এটা খুব সস্তা একটা ড্রাগ, এটা খুব সস্তা। এবং এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরো অনেক বিস্তারিত জানবো। আমরা জানবো অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে। গবেষণা বলছে যে প্রতিটি গর্ভধারণী হোক নিরাপদ, পরিকল্পিত এবং আনন্দের, এবং এসএমসির সবচাইতে আলোচিত একটি স্লোগান এটি, আমরাও চাই সেটি হোক। কিন্তু স্যার, প্রতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে সম্প্রতি একটি গবেষণা উঠে এসেছে বাংলাদেশ এবং বিশ্ব ব্যাংকের গবেষণায় হয়তোবা, যে প্রতি বছর এই সন্তান জন্ম দিতে গিয়ে প্রায় 3700 মা মৃত্যুবরণ করছেন। এত মায়ের মৃত্যুর কারণ কেন এটি, এবং আমরা এটাকে কিভাবে প্রতিরোধ করতে পারি, এই বিষয়ে আপনার ভাবনা কি? দেখেন, মৃত্যুর বিভিন্ন কারণ রয়েছে। প্রথম হলো মা যদি ম্যালনারিশ থাকে সেখানে লাইকলিহুড কিন্তু মাতৃমৃত্যুর সম্ভাবনা অনেক বেড়ে যাবে, সেইটা একটা দিক। শুধু মাতৃমৃত্যু না, সেখানে শিশু মৃত্যু হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। তো এই যে মাইক্রোনিউট্রিশনের অভাব, সেগুলো দূর করতে হবে। এই মা যদি এএনসি সার্ভিস না পায়, আরও বিভিন্ন ঝুঁকি আছে, কিন্তু এটা আমরা একটা ঝুঁকি বলতেছি যে তার পুষ্টির অভাব রয়েছে। আরও বিভিন্ন ঝুঁকি মা আপা আরও ভালো বলতে পারেন যে মা যদি খর্বাকৃতি হয়, ফর এক্সাম্পল একটা সার্টেন হাইটের নিচে হয়, সেটাও কিন্তু তার ঝুঁকি বাড়ায়। এরকম বেশ কিছু ঝুঁকি আছে। এই ঝুঁকিগুলো যদি এএনসি সার্ভিস ঠিক মতো দেয়, তাহলে কিন্তু এই যে আপনি বললেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। সেই জিনিস আমি একটু আগে বলেছি যে প্রিপেয়ার্ডনেস অফ প্রেগনেন্সি সেরকম যদি থাকে, এবং সর্বোপরি বাংলাদেশে এখনও কিন্তু 100টা শিশু জন্মগ্রহণ করে, তার মধ্যে ডেলিভারি হয়, তার মধ্যে কিন্তু 35টি শিশু এখনও আমাদের হাউসহোল্ড লেভেলে ডেলিভারি হয়। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা একটা অধিকার একটা মা তার সেন্টারে ডেলিভারি হবে, তার কোয়ালিফাইড ডক্টর অথবা সার্ভিস প্রোভাইডার থাকবে যে বুঝতে পারবে, যে ঝুঁকি আইডেন্টিফাই করতে পারবে, এবং রেফারেল সিস্টেম থাকবে। যদি ওখানে তার কোনো অবস্ট্রাকটিভ কেয়ার দরকার হয়, সেটা যদি ওখানে না পারা যায়, তাহলে ওই সেন্টারে রেফার করতে হবে। এই যে প্রসেসটা, এই যে পরিক্রমা যদি করে, তাহলে কিন্তু এই মাতৃমৃত্যুর হার অনেক কমে যাবে। আমরা অলরেডি একটু আগে ডিসকাস করেছি, আমরা বলেছি যে দুটো কারণে মেজর কজ হয়। একটা হলো আমাদের যদি এটা থাকে, একলামশিয়া থাকে একটা, এবং রক্তক্ষরণ থাকে, খিঁচুনি এবং রক্তক্ষরণ, সহজভাবে বললে এটা বলা যায়। তো এই যে এই বিষয়টিকেও দেখতে হবে। এই বিষয়টি যদি হাউসহোল্ড লেভেলে হয়, তাহলে কিন্তু এটা সম্ভব না। আমরা দেখেছি, সেটাও গবেষণালব্ধ ফলাফল, যে আমাদের যে একটা সাপ্লিমেন্ট আছে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, সেইটা যদি মারা তাদের নিয়ম মেনে খায়, তাহলে সেখানে লো বার্থ ওয়েটের
সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। আচ্ছা। এবং প্রিটার্ম বার্থের সম্ভাবনা অনেক কমে যায়। তো এগুলা অর্থাৎ যখন শিশুটি জন্মগ্রহণ করবে, যতটা সময় পরে তার আগেই শিশু জন্মগ্রহণ করে, ওটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। তো এই রিস্কগুলো আইডেন্টিফাই, ব্লাড প্রেশার বেশি হয়েছে কিনা, আপা অত্যন্ত সুন্দরভাবে বললেন যে ব্লাড প্রেশারের সাথে তারপরে পা ফোলার একটা রিলেশনশিপ, এবং পা ফোলা ব্লাড প্রেশার, এবং তার পরবর্তীতে একলামশিয়া। তো সেইটাও আইডেন্টিফাই আগে করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মাকে স্পেশালি গুরুত্ব দিতে হবে এই সময়টায়। এই সময়টাকে মাকে যত্ন নিতে হবে, গুরুত্ব দিতে হবে, মাকে বুঝতে হবে, এবং মার সমস্ত সেবা নিশ্চিত করতে হবে। তাহলেই আমার মনে হয় এই মাতৃমৃত্যু কমাতে পারবো। একদমই তাই স্যার, খুবই চমৎকার কথা বলেছেন, এবং সেক্ষেত্রে এনেছেন সমন্বিত পুষ্টি বা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাম, এই যে টার্মটা আমরা ব্যবহার করছি সমন্বিত পুষ্টি বা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট, আমাদের কিন্তু অনেকের কাছে অজানা। আমরা অনেকে জানি না যে এটির কাজ কি, এটি কেন ব্যবহার করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয়। আপনি তো OGSBর সাবেক প্রেসিডেন্ট, আপনার কাছে জানতে চাই যে আসলে গর্ভকালীন সময়টিতে মাতৃমৃত্যু এবং অনগত সন্তানকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে হলে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টের ভূমিকা কতটুকু? আপা তো নিজেই প্রেসক্রিপশন করেন। না, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট এটা খুব মানে শর্টে আমরা MMS বলি। তার মানে একটা সমন্বিত অনুপুষ্টি এখানে থাকে, মানে এই ড্রাগের মধ্যে থাকে, এই ওষুধটার মধ্যে। এখানে শুধু প্রেগনেন্ট অবস্থায় আমি বলবো না, প্রেগনেন্সির আগে 3 মাস আগে থেকে যদি খাওয়া হয় তাহলে এখানে দেখা যায় এটার মধ্যে প্রায় ধরো 15 ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। তার মধ্যে মনে করো আয়রন, তার ফলিক অ্যাসিড, তারপরে মনে করো সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধরনের অনেকগুলো মানে ভিটামিন বি কমপ্লেক্সের সমৃদ্ধ একটা কম্প্রিহেনসিভ একটা ড্রাগ প্যাকেজ। এইটা যদি 3 মাস আগে থেকে গ্রহণ করে তাহলে অনেকগুলো কারণ, যে অসুস্থতাগুলো হয় বাচ্চার হতে পারে, মায়ের হতে পারে, সেইগুলোর থেকে তাহলে সে কোনো ডেফিসিয়েন্সি না, সে হেলদি অবস্থায় প্রেগনেন্সিটা নিচ্ছে। আমরা চাই যে হেলদি অবস্থায় কিন্তু আমাদের মেয়েরা যাচ্ছে, কিন্তু আমরা জানি না যে তার কত কি ঘাটতি নিয়ে সে। শুধু একবার আমরা আয়রনের কথা বলেছি, শুধু আয়রন না, সে যে খাবার থেকে আয়রন নিচ্ছে সেই খাবার অন্য পুষ্টিও তার থাকার কথা। যেহেতু আমরা যদি আয়রনকেই যদি ধরি যে আয়রনের ঘাটতি, সেখানে দেখা যাবে তার সেই সাথে সাথে জিঙ্কেরও ঘাটতি থাকতে পারে, ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি এগুলো থাকতে পারে, ভিটামিন ডি, অনেক কিছুর ঘাটতি তাহলে এখানে রয়ে গেছে। কাজে আমি এটা বলবো যে প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই যদি মায়েরা এটা খায় তাহলে তার অ্যাবর্শন বলো, প্রিম্যাচিউর ডেলিভারির কথা যেটা বলা হয়েছে, এছাড়াও কিন্তু যে কতগুলো বিকলাঙ্গতা সেগুলো কমে যাবে, আমরা সেটা আলোচনা করেছি। এছাড়াও পেটের ভিতরেই অনেক সময় বাচ্চা মারাও যায়। এটা দেখা গেছে যে এই অনুপুষ্টির ঘাটতির কারণেও কিন্তু গর্ভের সন্তান গর্ভেই কিন্তু মারা যেতে পারে। কাজে অনেক বড় একটা বিষয় যে পুরো পরিবার ওয়েট করে আছে তারা একটা বাচ্চা গ্রহণ করবে, তার আগেই দেখা যায় একটা বিষাদময় পরিবেশ সৃষ্টি হয়। কাজে এই জিনিসগুলোর জন্য আমাদের সবাইকে সচেতন হতে হয়। এটা খালি যে ডাক্তার বা নার্স এটা বলবে তা না, আমি বলবো যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাসার হাজব্যান্ড ওয়াইফ এবং পুরুষ মানুষ নারী নির্বিশেষে সবাইকেই জানতে হবে যে পুষ্টির ঘাটতি রাখা যাবে না। এক্ষেত্রে একটি কথা আমি অ্যাড করতে চাই, যেমন আমরা দেখি প্রত্যন্ত এলাকাগুলোতে অনেক মায়েরা বলে যে আমরা তো খাইনি কোনো মেডিসিন প্রেগনেন্সি টাইমে, বা আমার মায়েরা, আমার দাদিরা তো কখনো খায়নি, আমরা তো সুস্থ বাচ্চা দিয়েছি, তাহলে প্রেগনেন্সি টাইমটিতে কেন আমরা একটা ওষুধ খাওয়াবো, ওষুধের তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটি ভেবে কিন্তু অনেকে খাওয়াতে চায় না। কিন্তু একটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করি, হাইপারইমেসিস গ্র্যাভিডেরাম, মানে মায়েরদের প্রচুর বমি হচ্ছে, বমিতে সব খাবার বেরিয়ে যাচ্ছে, তাহলে পুষ্টিটা প্রপারলি পাবে কিভাবে? আমরা তো কেবল বলছি যে অনেক ধরনের খাবারের মধ্যে অনেক রকম নিউট্রিশন থাকে, সেটি ফুলফিল করছে, কিন্তু আদৌ কি সেটি হচ্ছে? এক নম্বর কথা, তুমি যে কথাটা বলেছো, মা খালারা যেটা বলেছেন সেগুলো আগের কিন্তু এতটা আমাদের অনুপুষ্টির ঘাটতি অতটা হতো না। তার কারণ তারা গ্রামে গঞ্জে যেখানে সব রকম আমাদের খাবার, এবং সেই খাবারের মধ্যে সেই খাবারগুলো আমরা যে শাকসবজি যেগুলো খাচ্ছি সেগুলো কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে দিয়ে
বেড়ে উঠেছে, অনেক এই পেস্টিসাইড অনেক কিছু ব্যবহার হয়। কাজে সেই শাকসবজি আর আগের দিনের আমাদের শাকসবজি খাওয়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কাজে আমাদের সেইখানে ফিরে যেতে হবে যে আমরা এই যে পেস্টিসাইড বলো এগুলো দিয়ে যে এনভায়রনমেন্টাল যে পলিউশনের মধ্যে দিয়ে যে শাকসবজি বলো এবং মাছ, আমরা বড় বড় মাছ খাচ্ছি, আগে ছোট ছোট কই মাছ ছিল, এখন তো এই কই মাছ এত বড় হয়ে গেছে, এগুলো সব হরমোন দেওয়া হয়। এবং এই হরমোন দিয়ে সেগুলো আমরা খাচ্ছি, আমরা ভাবছি যে আমার কত না জানি পুষ্টি হচ্ছে, কিন্তু এইগুলো আলটিমেটলি যেটা হয় যে তুমি যেটা আমাকে বলেছিলে লং টার্ম কনসিকুয়েন্স, এইটা যে এই মা যে বা ছেলে যেই খাক, এইটা কিন্তু আস্তে আস্তে তার শরীরের মধ্যে এক ধরনের আমরা বলি এপিজেনেটিক ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যাবে তার সন্তানের মধ্যে সেইটা অন্য ধরনের প্রভাব বিস্তার করবে। কাজে আমি বলবো যে আমরা কি খাচ্ছি, কি গ্রহণ করছি, সেগুলো সম্বন্ধে আমাদের যদি সচেতন সবাইকেই হতে হবে এবং আমাদের পলিসি মেকারদের আরো বেশি হতে হবে। তার কারণ তারা যদি এই জিনিসটার দিকে নজর না দেন তাহলে কিন্তু আমাদের যে আমরা চিন্তা ভাবনা করি, বিশেষ করে আমি বলবো যে বৈষম্য দিকে আমরা যে চিন্তা করছি যে আমাদের কোনোখানে বৈষম্য থাকবে না, সেখানে আমাদের নারী পুরুষের খাদ্যেও যেন আমাদের বৈষম্য না থাকে, পরিবারে যেন একজন নারী তাকে বিশেষ করে সে যদি গর্ভবতী হয় তাকে কিন্তু পুষ্টিকর খাবার তাকে দিতে হবে। এবং পুষ্টিকর খাবারটি পেতে হলে তাকে অবশ্যই এই যে আমরা বারবার বলছি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট, এটার কোনো বিকল্প নেই। এবং প্রথম 3 মাসে আপনি যে একটি করে ট্যাবলেট খেতে বলছেন, আমার মনে হয় এটি ওই সমস্ত প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতিটা সমানভাবে পূরণ করবে। হ্যাঁ, এটা প্রেগন্যান্সির আগে থেকেই আমি বলবো যে খেতে, তারপর প্রেগন্যান্ট অবস্থায় তো সে খাবে এবং তখন দেখা যাবে তার কিন্তু ওই এক্লাম্পসিয়া, সেপসিস, তারপর তার ইমিউনিটি বাড়বে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। আর একটা খাবারের কথা আমি বলবো, যেটা আমরা ভাত মাছ যাই খাই, আমাদের প্রতিদিনের খাবারে কি থাকতে হবে। আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে যেমন আমরা যেটা বলবো যে শক্তিদায়ক খাবারের মধ্যে আমরা যেটা বলি ভাত, রুটি, এগুলো। আবার যেগুলো আমাদের শরীরকে বৃদ্ধি করে সেগুলো হচ্ছে মাছ, মাংস, ডিম, এগুলো আমরা খেতে বলি। আর সবচেয়ে বেশি যেটা হচ্ছে ভিটামিন সমৃদ্ধ, রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেটা বাড়ায় সেটা হল শাকসবজি এবং ফলমূল। এই 3টা গ্রুপে যদি আমরা ভাগ করে নিই তাহলে প্রতিদিনের খাবারের মধ্যে এই সবই আমাদের থাকতে হবে। সেই সাথে আমি বলবো যে একজন মাকে অন্তত প্রতিদিন একটা ডিম তো খেতেই হবে, যে কোনো একটা ফল তো খেতে, অন্য খাবারের সাথে বাড়তি হিসাবে আমি বলছি, এবং শাকসবজি তাকে বেশি খেতে হবে। আগে যেটা খেত তার সাথে 1 মুঠি করে বেশি করে সে খাবে। আর হলো আয়োডিন যুক্ত যেন লবণটা হয়, যদি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলবো যে বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাবো এই কারণে, আমাদের আয়োডিন ডেফিসিয়েন্সি অনেক বেশি ছিল, অনেক মাত্রায় কমে গিয়েছে, অনেক কমে গেছে, এবং আমরা সফল এই জায়গাটিতে, এবং এই জায়গাটিতে আমরা সফল। এবং আমি বলবো যারা লবণ উৎপাদন করে তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা সেই আয়োডিনটা তারা লবণের মধ্যে দিচ্ছেন। একদমই তাই। আমি স্যারের কাছে যেতে চাই। স্যার, গর্ভকালীন সেবা এবং গর্ভস্থ শিশুর পুষ্টির অবস্থা উন্নয়নে আমরা তো অনেক কিছু কথা শুনলাম, বিভিন্ন খাবারের কথা শুনলাম, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি হলে কি হতে পারে এবং সেটির প্রয়োজনীয়তা কতটুকু সেটিও জানলাম। তো এক্ষেত্রে এসএমসির ভূমিকা কতটুকু একটু জানতে চাই। দেখেন, এসএমসি একটা ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে প্রেগনেন্ট মাদের স্বাস্থ্য উন্নয়নের জন্য। আমাদের সাথে রয়েছে উন্নয়ন সহযোগী চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন, তারা আমাদেরকে সহায়তা দিচ্ছে। আমরা নিজেদের প্রচেষ্টা তো আছি। তো সেটা কি, সেটা হলো যে বাংলাদেশে প্রায় 120টা উপজেলায় আমরা যে কাজটি করেছি যে এখানে প্যারামেডিক্স দিয়ে একদম গ্রামে চলে যাচ্ছি, গ্রামে যাতে করে যে মারা একদম হার্ডকোর, অর্থাৎ যারা হয়তো এই এএনসি কার্যক্রমের মধ্যে আসতো না, তাদেরকে আমরা এএনসি সেবা নিশ্চিত করছি। তো এইটা একটা কাজ আছে। আর তার সাথে সাথে তাদের এই যে আপা বললেন, আপা নিজেও প্রমোট করেন, এরকম অনেক গাইনোকোলজিস্ট যারা লিডারশিপে আছেন তারা সবাই আমাদের সাথে আছেন। এবং আমরা প্রমোট করি যে এই যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, এটা রেগুলার 180টা ট্যাবলেট তাদের খাওয়া উচিত। এটা ওইখানে 1-to-1 কমিউনিকেশনের মাধ্যমে তাদেরকে বুঝায় প্রেগনেন্ট মাদার, তারা এটা খুব সহজেই হাতের কাছে পায় এবং তারা কিনে নিয়ে ব্যবহার করতে পারে। এইটা একটা, আরেকটার সাথে ক্যালসিয়াম, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে শুধু মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট সেটা না, তার ক্যালসিয়ামও খেতে হবে। খেলে তার যে নিউট্রিশনের অভাব
সেটা কিন্তু পুরো দূর হয়ে যাবে। নিশ্চয়ই। এবং আমরা আশাবাদী যে আমরা এসএমসির মাধ্যমে হয়তো এই যে আমরা গবেষণার মাধ্যমে বলছি প্রতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে 3700 মা মৃত্যুবরণ করছে, এটিকে অনেকাংশে কমিয়ে আনতে পারবো। এবং এই যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, পাশাপাশি আমাদের স্ত্রীরোগ এবং ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞরাও রয়েছেন, তারাও প্রমোট করছে বিভিন্ন ধরনের মেডিসিনগুলোকে, অ্যান্টিনেটাল কেয়ার করছে। আমার মনে হয় এগুলোর মাধ্যমে আমরা মাতৃমৃত্যুর পরিমাণ অনেকাংশে কমিয়ে আনতে পারবো। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।